ডাক্তার বাবু, আমার মেয়েকে বাঁচিয়ে নিন। কি হয়েছে ওর, আমাকে প্লিজ বলুন না। স্যার, উনি পেশেন্টের মা রোহিণী ম্যাডাম, আর উনি আমাদের সিনিয়র ডক্টর। ডাক্তার বাবু, আমার মেয়েকে বাঁচিয়ে নিন প্লিজ। ডাক্তার বাবু, প্লিজ ডাক্তার বাবু। আপনারা চিন্তা করবেন না, আমরা পুরো চেষ্টা করছি। ডাক্তার বাবু, ওর কি হয়েছে? প্লিজ প্লিজ আপনি এখানেই থাকুন। ডাক্তার বাবু, এর স্ক্যান রিপোর্টটা কোথায়? ও মাই গড, এই দেখো অনেকটা ব্লাড ক্লট হয়ে গেছে। মনে হচ্ছে ব্রেনের এই অংশটা ড্যামেজ হয়ে যাচ্ছে, যেটা শ্বাস নেওয়া সিস্টেমটাকে কন্ট্রোল করে। তাহলে আমরা কি করব স্যার? হ্যাঁ, চান্সেস খুব কম, তা সত্ত্বেও দেখা যাক। কিছু টেস্ট আমি লিখে দিচ্ছি, ফটাফট করিয়ে নাও। যদি পজিটিভ থাকে তাহলে অপারেশন করার জন্য আমরা চান্স নিতে পারি। উই ট্রাই আওয়ার লেভেল বেস্ট। ডাক্তার বাবু, আপনি বলছেন না কেন যে আমার মেয়ে আর বেঁচে নেই? আরে ডাক্তার তো আমি, আর আমি জানি ও বেঁচে আছে। আর যদি আপনার মনে হয় যে আমরা শুধু হসপিটালের বিল বাড়িয়ে যাচ্ছি, আপনি আমার থেকে টাকা নিন আর না নিন, আমি শুধু চাই যে আপনি ওর মৃত্যুটা ডিক্লেয়ার করে দিন ডাক্তার বাবু। আমি বুঝতে পারছি না যে আপনি আপনার মেয়ের মৃত্যু কেন ডিক্লেয়ার করতে চাইছেন। যতক্ষণ ও বেঁচে রয়েছে আমি ওই কাজ করতে পারবো না। ডাক্তার বাবু, আমার কথা শুনে যান ডাক্তার বাবু। ডাক্তার বাবু, আমার কথাটা তো শুনে যান। একজন মা যে তার সন্তানকে জন্ম দেন, যাকে সে সমস্ত বিপদ থেকে বাঁচাতে চান, নিজের সন্তানের সুখ আর শান্তির জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করেন। আর যদি সন্তানের জীবন নিয়ে প্রশ্ন ওঠে, তখন তিনি তার জীবন দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করেন। আর অন্যদিকে এমন ডাক্তাররাও রয়েছেন যারা পেশেন্টকে বাঁচানোর জন্যে তাদের যথাসাধ্য চেষ্টা করেন। একটু আগে আপনারা যা দেখলেন তা সত্যি অবাক করার মতো ছিল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক হসপিটালে একজন মা ডাক্তারকে নিজে বলছিলেন তার সন্তানকে মৃত ঘোষণা করা হোক। নমস্কার, আমি হলাম গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের গল্প হলো স্বার্থ আর অপরাধের এমন এক গল্প যার শিকার আপনি আর আমার মতো অনেকেই কিন্তু হতে পারেন। এটাই হলো কঠিন সত্যি। অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করা কিন্তু সত্যিই খুব কঠিন, কিন্তু এটাও একটা সত্যি, অপরাধ আর অপরাধী সে যেই হোক না কেন তার বিরুদ্ধে লড়াই করা অবশ্যই যায়। এখানে যা কিছু হয়েছিল সেটা বোঝার জানার জন্য আমরা দেখব ঘটনা 4 দিন আগে কি হয়েছিল। পাঁচশো, 501, 502, 503, 504, 505, 506, 507, 508। কি করছিস তুই এখানে? মা তো এখানে খেলতে বারণ করেছে, তাই না? দে আমাকে এটা। উফ দিদি, খেলতে দাও না। মা যদি দেখে নেয় তাহলে কিন্তু খুব বকা দেবে। কিন্তু মাটা এখনো ফেরেনি, খেলতে দাও। আরে মা চলে এসেছে, মা এসেছে, মা এসে গেছে। কি দুষ্টুমি হচ্ছিল? কিছুই না। আরে, তুই এত ঘামছিস কেন? আরে কিছু না। মা তুমি খাবার নিয়ে এসেছো? হ্যাঁ। মা, আজকে তোমার এত দেরি হলো আর তুমি ফোনটাও তুলছিলে না। মা, দিল্লি থেকে বস এসেছিলেন, সেই জন্য দেরি হলো। আর ফোন তুলছিলাম না কারণ আমি তো এসেই গেছিলাম। আচ্ছা মা, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। মা, আমরা তোমাকে লুচি তরকারি আনতে বলেছিলাম, আর তুমি কি এনেছো? মা, ওইসব খাবারে অনেক বেশি মশলা দেওয়া থাকে, সেটা তো শরীরের জন্য ভালো নয়, তাই না? কিন্তু তাও। মা, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ। ধুর, তুমি আমার ভালো লাগার কোনো জিনিসই আনো না। মা, তুই এটা খেয়ে দেখ, এটা অন্য দোকান থেকে এনেছি। এটার মধ্যে অনেকটা দই দেওয়া আছে, আর দই পেটের জন্য খুব ভালো। ইয়ে হ্যাঁ, তুই রাখ ওটা, বস, তোকেও খাইয়ে দি।
মা, কখনো কখনো আয়ুষীর পছন্দ মতো খাবার নিয়ে এসো, ও খুব কষ্ট পায়। হ্যাঁ রে মা, আমিও তো চাই যে ও ওর পছন্দ মতো খাবার খেতে পারে, কিন্তু কি করব, তুই তো সব জানিস, ডাক্তার ওকে ঝাল মশলা এসব খাবার খেতে বারণ করেছে। হ্যাঁ, সেটা তো ঠিক, বেচারি ঠিকভাবে খেলাও করতে পারে না। আমার খুব কষ্ট হয় ওকে দেখে। তুই এসব চিন্তা করিস না, আমি তো টাকার জোগাড় করছি, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন, কাল আমি অফিস থেকে ছুটি নিয়েছি, তোরা দুজন যখন স্কুল থেকে বাড়ি ফিরবি তারপর আমরা ঘুরতে যাব। দিদি, আমরা কোথায় ঘুরতে যাব? সেটা তো মা বলবে। হ্যালো, হ্যালো, রোহিণী দেবী। হ্যাঁ বলছি। আমি অঙ্কিতার স্কুল থেকে ওর টিচার বিনোদ কথা বলছি। স্কুলে অঙ্কিতার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি কি বলছেন আপনি? কি করে হলো সব? কেমন আছে ও? আপনি প্রথমে গ্লোব হসপিটালে তাড়াতাড়ি পৌঁছান, আমরা ওকে ওখানেই নিয়ে যাচ্ছি। আমি এক্ষুনি যাচ্ছি। শুনুন শুনুন, আমার বাচ্চার অ্যাক্সিডেন্ট। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। অঙ্কিতা, অঙ্কিতা, কি হয়েছে অঙ্কিতার? মা, আমার তোমাকে কিছু বলার আছে। আমি এখানে আছি, পরে বলিস। হ্যাঁ, একবার আমার কথাটা শুনে নাও। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার কিডনি আয়ুষীকে দিয়ে দিও। তোর কিচ্ছু ও হবে না, একদম ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না। অঙ্কিতা, অঙ্কিতা, তুই একদম ঠিক হয়ে যাবি। দেখুন, আপনাকে এখানেই থাকতে হবে, ভেতরে যাবেন না। দেখুন, আপনার ছোট মেয়ে আয়ুষীর দুটো কিডনি খারাপ হয়ে গেছে, আর এর চিকিৎসা শুধুমাত্র একটাই, আমাদের আয়ুষীর কিডনি এক্সচেঞ্জ করতে হবে। আমি বাকি হসপিটালে ওই ব্যাপারটা জানিয়েছি। যখনই কিডনি ডোনার পাওয়া যাবে আমি আপনাদের ইনফর্ম করে দেব। আর হ্যাঁ, আর একটা জিনিস, অঙ্কিতা আর আয়ুষী, এদের দুজনের ব্লাড গ্রুপ একই। এমন গোলমেলে অবস্থায় আমরা অঙ্কিতার কিডনি আয়ুষীকে দিতেই পারি। মা, আমি টিনাকে নিতে স্কুলে গেছিলাম, ওখানে অঙ্কিতা দুর্ঘটনার কথা জানতে পারলাম, তাই আমি আয়ুষীকে নিয়ে এলাম। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মা, দিদির কি হয়েছে গো? দিদি, অফিসে জানতে পারলাম যে আপনার মেয়ের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো কিছু বুঝতেই পারছি না যে আমি কি করব। দিদি, আপনি টেনশন করবেন না, আমি আছি তো। ডাক্তার বাবু, কি হয়েছে আমার মেয়ে? কিছু তো বলুন আমায়। দেখুন, আমার মনে হয় যে অপারেশন করতে হবে, কিন্তু ততক্ষণ আমরা ওকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছি। দেখুন, ভয় পাবেন না, আমরা সিনিয়র নিউরোসার্জনকে ইনফর্ম করে দিয়েছি। কখন আসবেন উনি? 8টার মধ্যে চলে আসবেন উনি, কিন্তু ততক্ষণ আপনারা মনোবল বজায় রাখুন। তুমি ভেঙে পড়ো না, এসো বসো, এখানে বসো। দিদি, আমি একটা ফোন করে আসছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ধারাম। হ্যাঁ, ওই রনি ম্যাডাম আছে না, ওনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তো বড় ডাক্তার আসছে, তাই কিছু করতে হবে। কেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
নার্স, আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? ভিজিটিং আমার শেষ হয়ে গেছে ম্যাডাম, আপনি বাইরে গিয়ে বসুন। প্লিজ যান, বাইরে যান। গুড ইভিনিং স্যার। সিট ডাউন, সিট ডাউন। থ্যাংক ইউ। সো ডক্টর কপিল, অঙ্কিতা চৌধুরীর কেসের কি স্ট্যাটাস? স্যার, ওপর থেকে পড়ে যাওয়ার কারণে ও মাথায় বেশ আঘাত পেয়েছে, আর আমার মনে হচ্ছে যেন ব্রেন হ্যামারেজ হয়েছে। ওর নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছিল, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে ভেন্টিলেশনে রাখার। ও, আর এটা হচ্ছে ওর রিপোর্ট। জানি না কেন আমার সঙ্গে এসব হচ্ছে। 5 বছর আগে ওদের বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। তারপর আমার ছোট মেয়ে আয়ুষী, ওর আবার কিডনিতে প্রবলেম, আর এখন অঙ্কিতার সঙ্গে এসব কিছু। রোহিণী, সুখ দুঃখ তো জীবনেরই অংশ, আর সময়ের সাথে যাওয়া আসা করে। তুমি সাহস রাখো, ভরসা হারিও না, ভগবান সব ঠিক করে দেবেন। মা, মা, দিদি কবে বাড়ি আসবে? মা, এবারে বড় ডাক্তার আসবে, উনি বলবেন। নিতু, অন্ধকার হয়ে আসছে, আর জানি না এখানে কতক্ষণ লাগবে। তুমি একটা কাজ করো না, আয়ুষীকে তোমার সঙ্গে নিয়ে বাড়ি চলে যাও। তুমি ওর চিন্তা একদমই করো না। আর হ্যাঁ, কোনো জিনিস প্রয়োজন হলে আমাকে অবশ্যই একটা ফোন করো। থ্যাংক ইউ। মা, তুমি আর দিদি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, কেমন? প্রমিস। ডক্টর কপিল, রিপোর্ট দেখে এরকমই মনে হচ্ছে যে বডিতে অক্সিজেন লেভেল খুব কমে গেছে। লেটস সিন হোয়াট ইজ দ্য পসিবিলিটিস। চলুন। ওকে স্যার। ডাক্তারবাবু, আমার মেয়েকে বাঁচিয়ে নিন। কি হয়েছে ওর, আমাকে প্লিজ বলুন না। স্যার, উনি পেশেন্টের মা, রোহিণী ম্যাডাম, আর উনি আমাদের সিনিয়র ডক্টর। ডাক্তারবাবু, আমার মেয়েকে বাঁচিয়ে নিন প্লিজ। ডাক্তারবাবু, প্লিজ ডাক্তারবাবু। আপনারা চিন্তা করবেন না, আমরা পুরো চেষ্টা করছি। ডাক্তারবাবু, ওর কি হয়েছে? প্লিজ প্লিজ আপনি এখানেই থাকুন। ডাক্তারবাবু, এর স্ক্যান রিপোর্টটা কোথায়? ও মাই গড, এই দেখো, অনেকটা ব্লাড ক্লট হয়ে গেছে। মনে হচ্ছে ব্রেনের এই অংশটা ড্যামেজ হয়ে যাচ্ছে, যেটা শ্বাস নেওয়া সিস্টেমটাকে কন্ট্রোল করে। তাহলে আমরা কি করব স্যার? চান্সেস খুব কম, তা সত্ত্বেও দেখা যাক। কিছু টেস্ট আমি লিখে দিচ্ছি, ফটাফট করিয়ে নাও। যদি পজিটিভ থাকে তাহলে অপারেশন করার জন্য আমরা চান্স নিতে পারি। উই ট্রাই আওয়ার লেভেল বেস্ট। ব্যাড নিউজ। রিপোর্ট অনুযায়ী পেশেন্টের ব্রেন ডেথ হয়ে গেছে। তাহলে স্যার আমি অঙ্কিতার মাকে ইনফর্ম করে দিচ্ছি, যাতে উনি ফর্মালিটিস শেষ করতে পারেন। ওকে। এক্সকিউজ মি। ইয়েস স্যার। হ্যালো। হ্যালো ডক্টর সঞ্জয়। ইয়েস। ডক্টর সঞ্জয়, আই হ্যাভ আ গ্রেট অফার ফর ইউ। দেখুন, আমি এখন খুব ব্যস্ত আছি, আপনি পরে কথা বলুন। দেখুন ডক্টর সঞ্জয়, ফোন রাখবেন না, নইলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মানে? আমি বলছিলাম, আমি শুধু আপনার পেশেন্ট অঙ্কিতা চৌধুরীর কেসের ব্যাপারে কথা বলতে চাই। হু আর ইউ? আই অ্যাম বরখা। আমার একটা রিকোয়েস্ট আছে,
যে আপনি অঙ্কিতার কেসের ব্যাপারে কোনো ডিসিশন নেওয়ার আগে বা ওর মাকে সত্যিটা বলার আগে আপনি এসে একবার আমার সাথে দেখা করে যান। আপনি লাখ লাখ টাকার লাভে থাকবেন। ইন্টারেস্টিং। কোথায় দেখা করবো? CMW। আমি পৌঁছে যাব। তাহলে স্যার আমি পেশেন্টের মাকে গিয়ে ইনফর্ম করে দিচ্ছি। এক মিনিট। আমরা আরো কিছু টেস্ট করিয়ে নিই, নয়তো আরো একজন এক্সপার্টের পরামর্শ নেব। কিন্তু এতে আর বাকি কি আছে এক্সপার্টদের রায় নেওয়ার জন্য? এটা আমার উপর ছাড়ো। আর হ্যাঁ, এই কেসে আমাকে জিজ্ঞাসা না করে না তুমি কাউকে কিছু বলবে না কিছু করবে। ওকে? ওকে স্যার। অঙ্কিতার হার্ট তখন আর্টিফিশিয়াল ভাবে চলছিল। ভেন্টিলেটর মেশিন সরিয়ে নিলেই কিন্তু সে মারা যেত। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, একজন মহিলা যিনি অঙ্কিতার ব্যাপারে সব খবর রাখছিলেন, উনি ডক্টর সঞ্জয়ের ব্যাপারেও খোঁজ নিয়ে তার সঙ্গে অঙ্কিতার জীবন মৃত্যু নিয়ে ডিল করতে যাচ্ছিলেন। ওই মহিলা কে ছিলেন আর তার সঙ্গে অঙ্কিতার কি সম্পর্ক ছিল? এটা কি কোনো প্রতিশোধ ছিল নাকি কোনো পারিবারিক বিবাদের কারণ? আর উনি এটা কোন কারণে করছিলেন? ডাক্তারবাবু, বড় ডাক্তারবাবু কি বললেন? কতদিনে সুস্থ হবে? ডক্টর সঞ্জয় বললেন যে উনি এই কেসে অন্য ডাক্তারের রায় চান। আসলে জানেন ডাক্তারবাবু, অঙ্কিতাও ডাক্তার হতে চায়। হাই, বরখা। হাই, আই এম ডক্টর সঞ্জয়। হ্যালো মিস্টার সঞ্জয়। প্লিজ হ্যাভ এ সিট। তাহলে আপনি কাকে বাঁচাতে চাইছেন? আপনার কোনো আত্মীয়কে নাকি? আমি খুব সুন্দরী আর সাকসেসফুলও। এটার একটা কারণ এটাও বোধ হয় যে আমি সিঙ্গেল। আমি এসব সম্পর্ক নিয়ে খুব একটা মাথা ব্যথা করি না। আর এমনিতেও সবাই এটা বলে, বরখা যাই করে শুধু নিজের বিজনেসের জন্য করে। দেখো সঞ্জয়, কখনো মানুষ অন্যকে খুন করার জন্য ডিল করে, কিন্তু আমি তো তোমাকে ওকে বাঁচাতে বলছি। তাহলে ওর প্রাণ বাঁচাতে চাইছেন কেন আপনি? যেখানে সত্যিটা হলো যে ভেন্টিলেটর মেশিন সরিয়ে দেওয়া যায় তাহলে মারা যাবে। সি ডক্টর, আমি একজন হাই প্রোফাইল বিজনেস এজেন্ট আর প্রত্যেক বছর কোটি টাকার বিজনেস করি। গত 5 বছর ধরে আমি টিওটি মানে টপ অফ দ্য টেবিলে নিজের জায়গা করে আসছি। কিন্তু এবছর আমার লাভটা একদম টাইটায়। মানে এবছর আমি ততটুকুই বিজনেস করেছি যতটুকু প্রয়োজন। আর ওই ছেলেটা ধর্মগুপ্ত, যে ওই মেয়েটার মায়ের সাথে কাজ করে, ও আমার ইন্স্যুরেন্স এজেন্টও। ওর মাধ্যমে আমি ওর ইন্স্যুরেন্স করিয়েছি। ওই মেয়েটা যদি 31শে ডিসেম্বরের আগে মরে যায় তাহলে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিকে ওর জন্য পুরো টাকা দিতে হবে, যার ফলে আমার টার্গেটের ওপর প্রভাব পড়বে আর আমি আমার টার্গেটটা পূর্ণ করতে পারবো না। ও, আর তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে আমি তোমাকে তোমার ফিস ছাড়াও কিছু সারপ্রাইজ দেব।
প্লিজ। বাহ, আলুর পরোটা। এত মাখন লাগানো হচ্ছে কেন? মা, আমি না ডান্স শিখতে চাই। ডান্স? মা, এই সব কিছুর জন্য সারা জীবন পড়ে আছে। তুই শুধু লেখাপড়ায় মন দে, ঠিক আছে? নার্স, ডাক্তার রাউন্ডে এসেছিলেন, কি বললেন উনি? কি আর বলবেন উনি, আর বাকি কি রয়েছে বলার জন্য? বলার কি আছে মানে? সরি, ভুল করে বলে ফেলেছি আমি এক্ষুনি আসছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি প্লিজ আমাকে বলুন, আমার মেয়ের কি হয়েছে? ও বেঁচে আছে তো? দেখুন, এই কেসের ব্যাপারে আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না। যদি আপনার এটা মনে হয় যে আমার মেয়ে আর বাঁচবে না, তো প্লিজ আমাকে সত্যিটা বলুন। দেখুন, আমি বুঝতে পারছি, কিন্তু ডক্টর সঞ্জয়কে ছাড়া এই কেসের ব্যাপারে আপনাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। কিন্তু আপনিও তো একজন ডাক্তার, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, কিন্তু ডক্টর সঞ্জয় সিনিয়র নিউরোসার্জন, আর টেকনিক্যালি কিছু বলার অধিকার শুধু ওনারই আছে। উনি যখন আসবেন আপনি ওনার সঙ্গে কথা বলে নেবেন। এক সেকেন্ড। হ্যাঁ দিদি, কি হলো কি? আমার খুব ভয় করছে। আমার মনে হচ্ছে যে আমার অঙ্কিতা আর বেঁচে নেই। জানি না কেন আমার কাছে ওরা এই কথাটা লুকাচ্ছে। দিদি, আশা করছি। দিদি, দিদি, ডাক্তার বাবু, আপনি বুঝতে পারছেন না, আমার ছোট মেয়ের দুটো কিডনি নষ্ট। যদি অঙ্কিতার কিডনি ও পায় তাহলে অন্তত পক্ষে একটা জীবন তো বাঁচাতে পারবো ডাক্তার বাবু। দেখুন, অঙ্কিতা এখনো বেঁচে রয়েছে, আর আমরা তাকে বাঁচানোর পুরো চেষ্টা করছি। প্লিজ আমাদের উপর বিশ্বাস করুন। কোনো মানুষের মৃত্যুর পরই তার শরীরের সবকিছু মানে সমস্ত অর্গান কাজ করা বন্ধ করে দেয়, আর যদি সময় থাকতে সেগুলো বের করে না নেওয়া হয় তাহলে সেগুলো পচতে থাকে। অঙ্কিতাকে মৃত ঘোষণা করে যদি কিডনি বের করে না নেওয়া হতো তাহলে আয়ুষীকে ডোনেট করা সম্ভবই হতো না, বরং দেরি হলে অঙ্কিতার কিডনি আরো খারাপ হয়ে যেত। কিন্তু ডক্টর সঞ্জয় আর বারখান এ নিয়ে কোনো চিন্তাই ছিল না। ওদিকে রোহিণী তার মেয়ের অবস্থা দেখে উনি এটা বুঝতে পারছিলেন যে তাকে মিথ্যে বলা হচ্ছে। আপনারা কেন পরিষ্কার করে আমাকে বলছেন না যে ও মারা গেছে? কেন বাঁচিয়ে রাখার নাটক করছেন? কি ব্যাপার? আপনারা সত্যিটা কেন বলছেন না? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ও মারা গেছে, ও বেঁচে নেই। দেখুন ডাক্তার, আপনি নন। আমি জানি যে ও বেঁচে রয়েছে, আর যদি আপনি নিজের রিস্কে ওকে বাড়িতে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই নিয়ে যান, আর যদি সে মাঝপথে মারা যায় তাহলে দায়িত্ব আপনার, শুধুমাত্র আপনার। আমার কথা শুনুন, ডক্টর ঠিকই বলছেন। ভগবান না করুন যদি কিছু হয়ে যায় না, অঙ্কিতার যে ইন্স্যুরেন্স করিয়েছিলাম না, তার একটা টাকাও পাবেন না আপনি। আমার ওইসব টাকা চাই না, আমার দরকার নেই। দরকার আছে দিদি, দরকার আছে, কারণ ওই টাকা দিয়ে আপনি আয়ুষের কিডনির চিকিৎসা করাতে পারবেন। আর হ্যাঁ, যদি তার মৃত্যু বাড়িতে হয় তাহলে আপনার উপর পুলিশ এনকোয়ারি হতে পারে। সন্দেহ হতে পারে যে আপনি আপনার ছোট মেয়ের কিডনি দেওয়ার জন্য নিজের বড় মেয়েকে জেনে বুঝে মরতে দিয়েছেন। Borkha, now 2 days to go and you achieve the target.
পরবর্তী প্ল্যান কি? প্ল্যান তো ফিক্সড। 2 দিন পরে I'll throw my success party. আমি শুনেছি তোমার কাজের মধ্যে একটু বাধা পড়েছে। ওই মেয়েটা হলো অঙ্কিতা। হ্যাঁ, হসপিটালে আছে। যদি ওই মেয়েটা 31শে ডিসেম্বরের আগে মরে যায় তাহলে কোম্পানি তো ওকে পুরো টাকাটা দিয়ে দেবে, কিন্তু তোমার টার্গেট কিন্তু পুরোপুরি হবে না। জানি আমি, সেই জন্যই যতক্ষণ আমি চাইবো ও বেঁচে থাকবে। তুমি তো এভাবে বলছো যেন তুমি মৃত্যুকেও কিনে নিয়েছো। পৃথিবীতে সব কিছু কেনা যেতে পারে, শুধু খদ্দের থাকা দরকার। আর বরখা কেনা আর বেচা খুব ভালোভাবে জানে। তোমার এই স্বভাবই তো আমাকে ফিদা করেছে। ভেরি গুড, বাট বি কেয়ারফুল। হ্যাঁ, ছাড়ুন না এসব। আপনি শুধু এটা বলুন, আপনি খাবারে কি নেবেন, ভেজ নাকি নন ভেজ? যখন তোমার মতন মেয়ের সাথে থাকে তাহলে ভেজ কে পছন্দ করবে? ইন্সপেক্টর সাহেব, আমি বুঝতে পারছি না কেন ওরা মিথ্যে কথা বলছে আমাকে। আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে অনেক বড় রহস্য আছে। দেখুন, সেটা তো জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে। আপনি এখানেই দাঁড়ান, আমি আসছি। দেখুন ইন্সপেক্টর বাবু, রোহিণী দেবী এটা বুঝতে পারছেন না যে আমি একজন ডাক্তার, আর আমি পুরো বিশ্বাস করি যে যতক্ষণ পেশেন্টের শ্বাস চলছে ততক্ষণ আমি ওকে মরতে দিতে পারি না। ওকে ডক্টর, যদি দরকার হয় তাহলে আমি আবার আসবো। ওকে। দেখুন ম্যাডাম, ডক্টর যা বলছেন আমি মিথ্যে বলতে পারি না। শুধু উনি কেন, কোনো ডাক্তারই নিজের তত্ত্বাবধানে পেশেন্টকে মেরে ফেলতে পারে না। যদি উনি সেটা করেনও তাহলে সেটা আইনত অপরাধ। তাহলে ইন্সপেক্টর সাহেব এখন কি করব? এখন তো আপনার কাছে ওনার কথায় বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ বলো, কেন এসেছো এখানে? দেখুন ম্যাডাম, আমি এটাই বলছিলাম যে অঙ্কিতার মা খুব সমস্যায় আছেন, খুবই অসুবিধার মধ্যে পড়েছেন। তো দেখুন, ওই কিছু না, মানে আপনি বলেছিলেন না হসপিটালে যা কিছু হচ্ছে সেই ব্যাপারে আমি আপনাকে 2 ঘন্টা অন্তর যেন ইনফর্ম করি। দেখুন, আমি বলছিলাম যে ওনার যদি কিছু হয়ে যায় তো ওনার ইন্স্যুরেন্সের টাকা যত তাড়াতাড়ি সম্ভব ওনার মাকে দিয়ে দিন। অন্তত ওনার ছোট মেয়েটার তো চিকিৎসা হবে। তাহলে তুমি মনে করো যে তুমি আমাকে অ্যাডভাইস দিতে পারো? হ্যাঁ না ম্যাডাম, আসলে ও অফিসে আমার সাথে কাজ করে, আমার বোনের মতো, আর আমি বলাতেই ও ইন্স্যুরেন্স করিয়েছিল। তুমি যে ইন্স্যুরেন্স করিয়েছিলে তার কমিশন তো তুমি নিয়েছো, তাই না? কিন্তু ম্যাডাম, ব্যাস, তুমি তোমার মাথা ব্যবহার করা বন্ধ করো, আর ঠিক যেরকমটা আমি বলছি সেটাই করতে থাকো, সেটাতেই লাভে থাকবে। তুমি এখান থেকে সোজা হসপিটালে যাও আর আমাকে বলো যে ওখানে কি হচ্ছে। আর একটা কথা আছে, আমি এখন একটা দরকারি কাজে বাইরে যাব, আর আমার মনে হয় যে তোমারও দেরি করা উচিত নয়। ঠিক আছে ম্যাডাম। ওর শরীরের অর্গান সব পচে যাচ্ছে, যাকে অন্য মানুষকে ডোনেট করা সম্ভব নয়। ডক্টর কপিল, একটা অ্যাডভাইস আছে, যতটা বলা হয় ততটাই করো, না হলে চাকরির সাথে নিজের ক্যারিয়ারটাও নষ্ট করে ফেলবে, বুঝেছো? স্যার, আপনি ডিক্লেয়ার কেন করে দিচ্ছেন না?
যে অঙ্কিতা মারা গেছে? কিন্তু আমার মনে হচ্ছে ওর জন্য এখনো আশা বাকি রয়েছে। তাতে তোমার কি অসুবিধা হচ্ছে? ওর শরীরের অর্গান সব পচে যাচ্ছে, যাকে অন্য মানুষকে ডোনেট করা সম্ভব নয়। ডক্টর কপিল, একটা অ্যাডভাইস আছে, যতটা বলা হয় ততটাই করো, না হলে চাকরির সাথে নিজের ক্যারিয়ারটাও নষ্ট করে ফেলবে, বুঝেছো? সরি স্যার। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তাহলে আজকে রাতে আমার বাড়ি চলে এসো না? ঠিক আছে, ওকে, আসছি। থ্যাংক ইউ। বরখা, তুমি জানো আমার উপর কতটা প্রেশার আছে? ওই মেয়েটা মারা গেছে টেকনিক্যালি এখন 2 দিন হয়ে গেছে, আর এখন শুধু ও আর্টিফিশিয়াল উপায়ে ও শুধু শ্বাস প্রশ্বাস নিচ্ছে। ডক্টর, আমি তোমাকে ওই মেয়েটার প্রত্যেকটা শ্বাসের মূল্য দেব, আর এটা তোমার উপর যে তুমি সেটা আমার থেকে কিভাবে আর কোন উপায়ে উসুল করে নেবে। তুমি তো সত্যি সত্যি একজন চালাক মহিলা। তা তো আমি বটে, বাট এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড বিজনেস। তাই তুমিও সুযোগ নিয়ে নাও। তাহলে 31-এর জন্য তো 24 ঘন্টা এখনো বাকি আছে। ততক্ষণ ধরে লেটস দ্য গড অফ ডেথ ওয়েট এন্ড ওয়াচ। কনগ্রাচুলেশনস ম্যাডাম, আপনি এবারও আপনার ইচ্ছে মতো ডিউটি করলেন। থ্যাংক ইউ রাজ। ম্যাম, শুধু আপনি আছেন যে এটা করতে পারেন। ইউ আর দি বেস্ট। না, এমনটা একদমই নয়। এইবার আমার টাস্কটা এই জন্য পূর্ণ হতে পেরেছে কারণ ডক্টর সঞ্জয় আমার সঙ্গ দিয়েছেন। ইউ আর দ্য সেভার অফ মাই লাইফ। সো লেটস ডান্স। আমার মেয়ের কষ্ট হচ্ছে, বন্ধ করো এইসব মেশিন, বের করো এইসব, বের করো কি বলছি। করছেন আপনি? কি করছেন? শান্ত হন। দিদি 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 আপনি প্লিজ থেমে যান, নইলে আপনি দোষী হয়ে যাবেন দিদি, যা প্লিজ। খুশি হও। আরে দিদি ছাড়ুন। দিদি দিদি প্লিজ, আপনি ভেবেছেন এরপরে আয়ুষের কি হবে, ওর চিকিৎসা কিভাবে হবে? আর আমি বলছি তো শুধু সকাল পর্যন্ত ওয়েট করতে, তারপর ডক্টর সঞ্জয় এসে ওকে মৃত বলে ঘোষণা করবেন। কি?
কি করে জানলে? কারণ আমি ওই চক্রান্তে নিজেই জড়িত। দিদি, আপনি প্লিজ শান্ত হন, তারপর আমি আপনাকে সব সত্যি বলছি। রোহিণী দেবী, আমাদের অনেক চেষ্টা করা সত্ত্বেও আজ সকালে আপনার মেয়ে আমাদের ছেড়ে চলে গিয়েছে। এটা তো অনেকদিন আগেই ঘটে গেছে ডাক্তার। আর আমি এটাও জানি যে মৃত্যুর কাগজে সাইন করানোর জন্য আপনি কাল রাত 12টার অপেক্ষা কেন করছিলেন। কারোর টার্গেট সম্পূর্ণ করার জন্য। আর তার জন্য আপনি অনেক টাকা পেয়েছেন, কিন্তু আমার মেয়ের শেষ ইচ্ছা পূরণ হলো না। ও বলেছিল যদি ওর কিছু হয়ে যায় তাহলে ওর কিডনি যেন ওর ছোট বোন আয়ুষীকে দিয়ে দেওয়া হয়, কিন্তু এই ইচ্ছে আর কোনোদিন পূরণ হবে না। আর ডাক্তার, আমি এটাও জানি না যে আয়ুষী কখনো কিডনি ডোনার কখনো খুঁজে পাবে কিনা। দেখুন, আপনি ভুল ভাবছেন। অজুহাতের কোনো দরকার নেই ডাক্তার, কিন্তু আপনাকে আমি এইটুকু বলতে চাই, যা কিছু আমার মেয়ের সঙ্গে হয়েছে সেই সত্যিটা পুরো সমাজের সামনে আসবে, আর আমি আপনার কুকর্মের শাস্তি অবশ্যই দেব। আপনি যা ইচ্ছা করে নিন, আপনি কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। ভুল ভাবনে থাকবে না ডক্টর সঞ্জয়। রোহিণী ম্যাডাম, আমি আপনার পাশে আছি, আর এর পরিবর্তে আপনি যা অ্যাকশন নিতে চান আপনি নিতে পারেন, কারণ এই দোষের শাস্তি পাওয়ার জন্য আমি প্রস্তুত। তুমি একলা কি করতে পারবে? ভেতরে এসো। একা নয় ডক্টর কপিল, আর যদি বলেন বরখা ম্যাডামের কথা, আমি তার বিরুদ্ধে বলবো। তোমাদের দুজনের বিরুদ্ধে আমাদের কাছে প্রমাণ আছে, যেটা আমরা পুলিশের হাতে দেব। বরখার আমার মধ্যে সমস্ত কথার রেকর্ডিং আছে আমার ফোনে। তাতে যদি আমার নিজের শাস্তি হয় হোক, কিন্তু তোমরাও রেহাই পাবে না। ডাক্তার, তোমাদের কুকর্মের শাস্তি পাওয়ার জন্য তৈরি থেকো তোমরা দুজন। এটা একজন মায়ের মমতা ভরা বিশ্বাস থেকে বলছি। আমি আমার মেয়েকে সুবিচার দিয়েই ছাড়বো। মানুষ তোমাদের থেকে বীমা এই জন্যই করায় যাতে ওদের কোনো বিপদ হলে ওদের পরিবারকে তোমরা সাহায্য করতে পারো, কিন্তু তোমাদের এই নীচ লোভ লালসার জন্য আমার মেয়ে 3 দিন অবধি মৃত্যুর পরেও যন্ত্রণা ভোগ করেছে। এমনকি ওর শেষ ইচ্ছাও পূরণ হলো না। একটা মেয়ে তো চলে গেল, কিন্তু ওর কিডনির সাহায্য নিয়ে হয়তো আমার আরেকটা মেয়ে সুস্থভাবে জীবন কাটাতে পারতো, কিন্তু তুমি ওর এই অধিকারটাও কেড়ে নিলে। আরে কিরকম মহিলা তুমি! ছোট্ট একটু লাভের জন্য জীবন আর মৃত্যু নিয়ে ব্যবসা করলে। ডাক্তার না তুমি? মানুষ তোমাকে ভগবানের জায়গায় রেখে পুজো করে, কারণ ভগবানের পরে মানুষ কারোর উপরে ভরসা করে তো সেটা একজন ডাক্তারের উপরে। কিন্তু তুমি তো একটা শয়তান বলারও যোগ্য নও। সামান্য কিছু টাকার জন্য, সামান্য লাভের জন্য আমার মৃত মেয়ে 3 দিন ধরে যন্ত্রণা সহ্য করেছে শুধু তোমার জন্য। যদি তোমার নিজের মেয়ে হতো তাহলে এইটুকু টাকার জন্য তার সাথেও কি তুমি এসব করতে? কি ক্ষতি করেছিল ও কারোর? নিয়ে চলো ওদের।
প্রদেশের পুলিশ অঙ্কিতা চৌধুরীর কেসে চিকিৎসা করেছেন ডক্টর সঞ্জয় সোনি আর বরখা বর্মাকে গ্রেফতার করে আদালতে পেশ করেছেন। আর আদালত ওনাদেরকে 10 দিনের হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। হ্যালো। রোহিণী ম্যাডাম, ডক্টর কপিল বলছি। আপনার জন্য একটা ভালো নিউজ আছে। হ্যাঁ ডাক্তারবাবু, আমি এক্ষুনি নিউজ দেখলাম। আরে না 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 রোহিণী ম্যাডাম, এটা খুব একটা ভালো নিউজ। আর সেটা হচ্ছে এটাই যে আপনার মেয়ে রোহিণীর জন্য আমি কিডনি ডোনার খুঁজে পেয়েছি। আর অপারেশনের সমস্ত খরচা এনজিও ফান্ড করবে। আপনি কাল সকালে হাসপাতালে চলে আসবেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু। ওকে। অন্যায় আর অবিচার করা অপরাধীরা সবসময় এটা ভেবে নেয় যে তারা খুবই শক্তিশালী, তাদের কেউ কিচ্ছু করতে পারবে না। তবে সত্যিটা কিন্তু একদমই আলাদা। এই সমস্ত মানুষেরা যতই ক্ষমতাশালী হোক না কেন, একদিন না একদিন আইনের হাতে ধরা পড়তেই হয়। আর ঠিক এমনটাই হয়েছিল ডক্টর সঞ্জয় আর বরখার। এই কেস 2 বছর চলার পরে এদের দুজনের শাস্তি হয়। বরখা তার কাজে একজন সফল মহিলা ছিলেন, তার কোনো জিনিসেরই কোনো খামতি ছিল না। কিন্তু শুধুমাত্র টার্গেট পূরণ করার জন্যে উনি এমন এক রাস্তা বেছেছিলেন যা পুরোপুরি মানবতার বিরুদ্ধে ছিল, বরং আইনের চোখেও ছিল এক গুরুতর অপরাধ। ডক্টর সঞ্জয়ের ইন্স্যুরেন্স এজেন্ট বরখার মতো যদি এই প্রফেশনের সঙ্গে যুক্ত সবাইকে আমরা বিচার করি, তাহলে কিন্তু সেটা অন্যায় হবে, ভুল হবে। কারণ আমাদের মনে রাখতে হবে ডক্টর কপিল আর ধর্মের মতো মানুষেরাও কিন্তু আছেন, যারা হলেন এটার প্রমাণ যে মনুষ্যত্ব আর সততা আজও বেঁচে আছে। আর এরকম মানুষেরা যে কোনো পরিস্থিতিতে অন্যায়ের বিরুদ্ধেই দাঁড়ান। আজ এই ঘটনায় আমরা দেখলাম রোহিণীকে মানসিক যন্ত্রণা পেতে, কিন্তু শেষে সে ন্যায় পায়। আজ আয়ুষীর অপারেশন হয়েছে আর সে সম্পূর্ণ সুস্থ। আর তার খুব ইচ্ছে বড় হয়ে সে ডক্টর হবে, যাতে সে থাকতে কোনো অঙ্কিতা মারা যাওয়ার পরেও এইরকম যন্ত্রণা না সহ্য করতে হয়। এর সাথে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্ট এই এপিসোডে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। you